বাংলাদেশের রাজনীতিতে আমরা দেখলাম একটা দল জিতেছে, 212 আসনে জিতেছে। দলটির নাম হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি। আর পরাজিত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী এবং তার সঙ্গে 11 দল। তো সাধারণত পরাজিত দলের ব্যাপারে সবারই এক ধরনের অবজারভেশন থাকে যে আসলে দলটি পরাজয়ের পর না যেন নিঃশেষ হয়ে যায়, বা তারা হয়তো ভাঙচুর করবে, আগুন ধরা জ্বালা পোড়াও করবে, তারা হতাশায় ভেঙে পড়বে, তাদের আর অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, কর্মীদের মধ্যে হতাশায় ঘিরে ফেলবে। এমন অনেক ধরনের ব্যাপারে কিন্তু ঘটে যখন কোনো দল এরকম একটা ডিজাস্টারের মুখে পড়ে। কিন্তু আমরা অবাক হয়ে দেখলাম জামাত এবং 11 দলের মধ্যে এই ধরনের হতাশার কিচ্ছু নেই, লেশমাত্র নেই। জামাত বাদ দিলাম, 11 দল বা এনসিপির যে আছে নাসিরউদ্দিন পাটোয়ারি, সে কিন্তু ঠিক আগের মতোই উদ্যম নিয়ে আছে এবং সে তার কথা বলে যাচ্ছে, সে তার কাজ করে যাচ্ছে। এখনো কিন্তু সে মির্জা আব্বাসকে শান্তিতে থাকতে দিচ্ছে না। অর্থাৎ এইরকম একটা মিডিয়ার ডিজাস্টার দেখার পরও, কিংবা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে 11 দলকে পুরোপুরি বিপর্যস্ত করার পরও কিন্তু এই ছেলেগুলোকে বা জামাতের এই লোকগুলোকে কেউ হতাশার মধ্যে ফেলতে পারেনি। মজার ব্যাপার হচ্ছে, নাসিরউদ্দিন পাটোয়ারি সে আজকে একটা কোরআনের আয়াত শেয়ার করেছে, লা তাহজান, অর্থাৎ যদি তোমরা মুমিন হও তাহলে তোমরা দুশ্চিন্তাগ্রস্ত হও না, হতাশ হও না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। মানে কর্মীদেরকেও মোটিভেট করার জন্য পবিত্র কোরআনের এই আয়াত দিয়ে নাসিরউদ্দিন পাটোয়ারি প্রমাণ করলেন যে তার দল বা তার জোটকে হারানো হলেও বা হেরে গেলেও তারা আসলে হেরে যাননি, তাদের কোমর শক্ত আছে, তারা এই হেরে যাওয়াটাকেও এনজয় করতে পারবেন। এরপর আমরা দেখলাম জামাত হেরে গিয়েও 3টা চমক দিয়ে দিয়েছে। এখন পর্যন্ত 3টা চমক দেখিয়েছে জামাত। নাম্বার 1, তারা ঘোষণা দিয়েছে শ্যাডো ক্যাবিনেট তৈরি করবে। শ্যাডো ক্যাবিনেট এটা আহ, আধুনিক রাষ্ট্রগুলোর একটা পরিভাষা বা তাদেরই একটা রাষ্ট্র পদ্ধতি। সরকার পদ্ধতির পাশাপাশি একটা শ্যাডো ক্যাবিনেট থাকে বা ছায়া মন্ত্রী পরিষদ থাকে, যারা সরকারের কাজগুলো দেখভাল করে, ত্রুটি বিচ্যুতিগুলো দেখে এবং কোন সিদ্ধান্তটা নিলে বেটার হতো সেটা বলে বেড়ায়। তো এই যে শ্যাডো ক্যাবিনেট গঠনের ব্যাপারে শিশির মনির, জামাতের একজন আহ, অত্যন্ত জনপ্রিয় প্রার্থী ছিলেন, এবার আমরা দেখলাম যে এখনো পর্যন্ত সোশ্যাল সাইটে মানুষ তাকে জড়িয়ে ধরে কাঁদছে, মানুষের কান্না এখনো থামছে না। সে শিশির মনির একজন আইনজীবী, যিনি বেশ কিছু গুরুত্বপূর্ণ আইনি মামলায় লড়াই করে জিতে এসেছেন। বিশেষ করে তারেক জিয়ার মামলাতেও তিনি লড়াই করেছেন। তো এইরকম উদার একজন রাজনীতিক, তিনি বলেছেন যে শ্যাডো ক্যাবিনেটের একটা আইডিয়া তিনি শেয়ার করেছেন। এই শ্যাডো ক্যাবিনেট আমরা ব্যারিস্টার ফুয়াদের মুখে শুনেছি, এবি পার্টির ব্যারিস্টার ফুয়াদ এবং আরো অনেকের কাছ থেকে আমরা এগুলো পেয়েছি। কিন্তু বাংলাদেশের শ্যাডো ক্যাবিনেটটা কেমন হতে পারে তার একটা আইডিয়া শিশির মনির দিয়েছেন। তো এই শ্যাডো ক্যাবিনেটটার গঠনের এবার যে ঘোষণা তারা দিয়ে ফেলেছেন এবং 11 দল শ্যাডো ক্যাবিনেট করবেন, এইটার পর আমরা দেখলাম যে বিএনপির এবং মিডিয়া পাড়ায় এক ধরনের আলোচনা শুরু হয়ে গেছে। কারণ হচ্ছে, মনে করেন শিক্ষামন্ত্রীর জন্য একটা বাজেট আছে, তো শিক্ষামন্ত্রী এই বাজেট কোথায় কত টাকা ব্যয় করছেন সেটার দেখভাল করবে এই শ্যাডো ক্যাবিনেটের মন্ত্রী, অর্থাৎ এই দলের 11 দলের মন্ত্রী, শিক্ষামন্ত্রী একজন থাকবেন। তো যদি তিনি এটা দেখভাল করেন, তিনি আবার সাজেশন তৈরি করবেন যে আসলে কোন কাজটা করলে ভালো হতো, শিক্ষা ব্যবস্থার কোন দিকে গেলে এই সাজেশন গুলো থাকবে। সরকার চাইলে নিতেও পারে, যদি না নেয় তাহলে যদি গাট্টায় পড়ে তাহলে এই তাদের বলার সুযোগ আছে যে দেখেন আমরা তো এই পরামর্শ দিয়েছিলাম। কোথাও যদি দুর্নীতি করে এইখানে এসে ধরা পড়বে, এত টাকা ছিল, আপনাদের ব্যয় হয়েছে এত টাকা, বাকি টাকা কোথায়। এই যে শ্যাডো ক্যাবিনেটের একটা চাপে এই সরকার পড়তে যাচ্ছে যে আপনারা এটা করেছেন, আসলে করা উচিত ছিল এইটা, আপনারা এটা করেছেন, ভুল হয়েছে এটা। তো এরকম আরেকটা
এটাকে আমরা ঠিক এরকম বলতে পারি যে একটা হচ্ছে সরকারি মন্ত্রিসভা আর একটা বেসরকারি মন্ত্রিসভা গঠন হবে। এদেরও কিন্তু অর্থনৈতিক, এরা ঠিক মন্ত্রীদের মতো করে আহ, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা পাবেন না, ঠিক আছে, কিন্তু দলের ভেতর কিন্তু তারা এক ধরনের সুযোগ সুবিধা পাবেন, সম্মান পাবেন, এবং দলের ভেতর থেকে তারা সেক্রেটারিয়েট নিয়োগ দিবেন, দিয়ে তাদেরকে দিয়ে তারা কাজ করাবেন। একটা সেক্রেটারিয়েট বডি তৈরি হবে, একটা মন্ত্রী পরিষদ বডি কিন্তু তৈরি হয়ে যাবে। যখনই কোনো রাষ্ট্র ফল, মানে রাষ্ট্রের কোন সরকার, এই সরকার যদি ফল করে, সঙ্গে সঙ্গে এই ক্যাবিনেট সে দায়িত্ব নিতে পারবে। বা যে কোনো সময় যদি বৈপ্লবিক কিছু হয়ে যায় বা পরিবর্তন হয়, অথবা স্বাভাবিকভাবে যদি কোনো সরকার আসে, তাহলে কে কোন মন্ত্রণালয় দেখভাল করবেন বা কিভাবে করবেন তার একটা প্র্যাকটিস ম্যাচ এখানে হয়ে যাবে। এই শ্যাডো ক্যাবিনেটটা যদি থাকে তাহলে আসলে পুরো, মানে মন্ত্রীদের ছায়ার মতো করে দেখভাল করবে, ঘাড়ে নিঃশ্বাস ফেলবো, অনেকে বলছে ঘাড়ে নিঃশ্বাস, ঠিক ঘাড়ে নিঃশ্বাস এটাকে আমি বলবো না, বলবো যে আসলে মন্ত্রীদের ছায়া হয়ে তারাও দেখতে থাকবেন যে মন্ত্রী কি করছে। মনে করেন আপনি যদি কোথাও যান, আপনার ছায়া আপনার সঙ্গে সঙ্গে যায়, আপনি কি কোনো কিছু আড়াল করতে পারছেন? পারছেন না। ঠিক মন্ত্রিসভা হবে এই জায়গাটায়, এই শ্যাডো ক্যাবিনেট ঠিক এই মন্ত্রিসভার ছায়া হয়ে থাকবে, প্রত্যেকটা জিনিস তারা আইডেন্টিফাই করবে, দেখবে, জনগণকে জানাবে। তো জনগণকে ফাঁকি দেওয়া, প্রতারণা করা এ সরকারের পক্ষে সহজ হবে না। 2 নম্বর হচ্ছে, শিশিরমণি তার এলাকায় ঘোষণা দিয়েছিলেন যে জামাতের কেউ এমপি হলে, যারা এমপি হবে তারা ইয়ে নেবে না, ট্যাক্স ফ্রি গাড়ি গ্রহণ করবে না। এটা আমির সাহেবও ঘোষণা দিয়েছেন, তাদের এটা সিদ্ধান্ত ছিল যে ট্যাক্স ফ্রি গাড়িও তারা নেবেন না, এবং সরকারের যে প্লট, এই প্লট সুবিধাও তারা নেবেন না। কেন নেবেন না? এটার একটা লজিক আছে। লজিকটা হচ্ছে যে আপনি দেশের সেবা করার দায়িত্ব নিয়েছেন, তো সেই সেবা, আহ, জনগণ ট্যাক্স দিয়ে গাড়ি বাংলাদেশে আনবে, আর আপনারা সেবকের দায়িত্ব নিয়ে বিনা ট্যাক্সে গাড়ি আনবেন। এটা সম্পূর্ণ জনগণের সঙ্গে এক ধরনের প্রতারণা। যদি আপনি আইন করে পাশ করে নিয়েছেন, কারণ আপনি সংসদ সদস্য, আপনাকে আইন তৈরি করতে দেওয়া হয়েছে, আপনাকে আইন তৈরি করার অধিকার দেওয়া হয়েছে জনস্বার্থে, জনগণের কল্যাণার্থে। আপনি কি করলেন? আপনি নিজের জন্য ট্যাক্স ফ্রি করে দিলেন। আপনি যে নিজের জন্য ট্যাক্স ফ্রি করলেন, এতে কিন্তু জনগণের উপর ট্যাক্সের বোঝাটা বেড়েছে। তাহলে জনগণ তার স্বার্থে আপনাকে আইনসভায় পাঠিয়েছে, আইন তৈরি করার জন্য, পলিসি মেকিং এর জন্য পাঠিয়েছে। আপনি নিজের সুবিধার্থে এইরকম একটা আইন করলেন যেটা শুধুমাত্র নিজের স্বার্থ সংরক্ষণ করবেন। কেন করবেন এটা? আমরা দেখি যে আমাদের এমপিরা কোটি কোটি টাকার মালিক হন, অজস্র সম্পদ তারা বিদেশে পাচার করেন, আবার এই ট্যাক্স ফ্রি গাড়ির সুবিধাটাও নেন। এটা একেবারেই নির্লজ্জতা। যদি আরো খাস বাংলা ভাষায় বলি তাহলে এটা একটা ছেঁচড়ামি। মনে করেন আপনি হোটেলে খেতে গেছেন, 2,000 টাকা বিল দিচ্ছেন, তো ওই হোটেল আলার কাছ থেকে আপনি দাঁত খিলালের জিনিসগুলো মুঠ ভরে নিয়ে আসলেন। ওই হোটেল আলা বুঝবে যে আপনি আসলে একটা ছোট লোক। যার 2,000 টাকার বিল দেওয়ার ক্ষমতা আছে, সে তো ওই পিক, টুথপিক কয়েকটা কিনেও নিতে পারে। কিন্তু ওই যে হোটেলে ফ্রি পাইছে, নিলে তো আর তারা কেউ নিষেধ করবে না, সে এই সুযোগটা নিচ্ছে। এই ধরনের ছোট লোকই আচরণ এমপিদেরকে, বাংলাদেশের জাতীয় সংসদের এমপিদের মধ্যে যেন না থাকে, এবং তারা যেন নিজেদের জন্য দেশকে ফাঁকি দেওয়ার, দেশের কর ফাঁকি দেওয়ার চিন্তাটাও মাথায় না আনেন। ঠিক সেই মনস্তত্ত্বটাকে, তাদের মনস্তত্ত্বে ঢুকিয়ে, সেই চেতনাটাকে মনস্তত্ত্বে ঢুকিয়ে দেওয়ার জন্যই এই কাজটি করছেন। অর্থাৎ আমরা এমপি হয়েছি বলেই যে দেশের সব সুযোগ সুবিধা আমরা নিজেদের জন্য জায়েজ করে নিব, এটা আমরা করব না। মূলত তাদের টার্গেটটাই হচ্ছে, যেমন আমরা ডাক্তার শফিকুর রহমানকে দেখলাম যে তিনি বিদেশে চিকিৎসা নিতে গেলেন না, তার জন্য অবারিত সুযোগ ছিল, বরাদ্দ ছিল, সবই ছিল, কিন্তু তারপর তিনি নিলেন না, কারণ তিনি চেয়েছেন যে এই যে সুযোগ সুবিধা আমার জনগণের জন্য নেই, আমার দেশের জনগণের জন্য প্রাপ্যতা নেই বা সহজলভ্য নয়, সেই সুযোগ আমি কেন গ্রহণ করব? মূল বিষয়টা হচ্ছে এখানে যে বাড়িঘর বলেন, প্লটের কথা বলেন, গাড়ির সুবিধা বলেন, যেটা যদি জনগণ না পায়, আমি কেন এমপি হয়ে সেটা গ্রহণ করতে যাব? এটা হচ্ছে তাদের থিওরি। তো তারা এটা ঘোষণা করেছেন। এখন যদি তারা প্লট বা গাড়ি না নেন, তাহলে সরকারের ভেতর থেকে যারা আছেন তাদের মনস্তত্ত্বে এটা আসবে, বা জনগণ তারা যদি নেন, তাহলে জনগণ তাদেরকে বলবে ছোট লোক, অথবা বলবে যে লোভী, অথবা কিছু না বললেও তাদের নিজের কাছেই হয়তো কিছুটা হলেও সংকোচ বোধ হবে। এবং যদি তারা এটা প্রত্যাহার করেন, দেশের অনেক বড় একটা রাজস্ব বেঁচে যাবে, এবং রাজস্ব বেঁচে গেলে যেটা উপকার হবে সেটা হচ্ছে যে জনগণের উপর করের বোঝাটা কমবে। জনগণের উপর করের বোঝা বাড়া মানে হচ্ছে দ্রব্যমূল্য বাড়া। এইভাবে যদি বিভিন্ন জায়গা থেকে আমরা দেখি যে
দেশকে স্বয়ংসম্পূর্ণ অর্থনীতিকে চাঙ্গা করতে হয়, স্বয়ংসম্পূর্ণ করতে হয়, তাহলে আসলে এই দেশের যারা দায়িত্বে আছেন, এমপি আছেন, মন্ত্রী আছেন, তাদেরকে বিভিন্ন ধরনের স্যাক্রিফাইস করতে হবে। তৃতীয় যে চমকটার কথা আমরা বলতে পারি সেটি হচ্ছে আহ, অনেকেই মনে করেছিলেন জামাত বোধহয় আপোষে সবকিছু মেনে নিল, হেরে গেছে, তারা হতাশ হয়ে বিএনপির কাছে বা নতুন সরকারের কাছে বা ইউনূস সরকারের কাছে তারা ধরা খেয়ে গেছে, তারা চুপ হয়ে যাবে, তারা থেমে যাবে, তাদের বুঝি সব শেষ। কিন্তু আমরা দেখলাম জামাত সেটা করেনি। তারা অত্যন্ত ভদ্রভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে সেটাও প্রকাশ করেছে। এরপর ধারাবাহিকভাবে নির্বাচনের ফলাফলে কোথায় কি কারচুপি হয়েছে সেগুলো সব ধীরে ধীরে তুলে ধরেছেন। হুট করে কোনো একটা বেফাস মন্তব্য করেননি। আমরা দেখলাম আহ ডাক্তার শফিকুর রহমানকে যখন প্রথম দিনে জিজ্ঞেস করা হলো বা সংবাদ সম্মেলন করার জন্য যে ডেট ছিল সেখানে তিনি আসেননি বা কথা বলেনি, এবং তারা বলেছেন যে আমরা এখনই রাতের বেলা যে সংবাদ সম্মেলনে এসেছেন সেখানে বলেছেন যে আমরা এখনই এমন কোনো মন্তব্য করতে চাই না, কিছু অভিযোগ আমাদের কাছে এসছে, আমরা সেগুলোর ডকুমেন্টস দেখতে চাই। তারপরে আমরা পরের দিন 13 তারিখে তারা সংবাদ সম্মেলন করলে প্রমাণ সহ উপস্থাপন করলেন। এরপরে ধারাবাহিকভাবে এক একটা আসন, এক একটা কেন্দ্রের তথ্যগুলো যখন তাদের কাছে আসছে তারা সে প্রমাণগুলো জাতির সামনে তুলে ধরছেন। এবং এভাবে করে তারা যখন নিজেরা কনভিন্স হয়েছেন যে হ্যাঁ 32টার মতো আসনে ভোট পুনর্গণনা হওয়াটা জরুরি, কারণ সেখানে ভোটের আহ, কোথাও ইয়ে নেই, প্রিজাইডিং অফিসার কিংবা পোলিং অফিসারের সিগনেচার নেই, কাটাকাটি আছে। তারপরে মোট ভোটের তুলনায়, কেন্দ্রের মোট ভোটের তুলনায় ভোট বেশি আছে। তো এইভাবে করে মোটামুটি তাদের কাছে সমস্ত প্রমাণ, অকাট্য প্রমাণ, দলিল, কাগজপত্র সব পাওয়া হয় তাদের কাছে আছে, যেখানে প্রমাণ করা যায় যে এখানে ইঞ্জিনিয়ারিংটা হয়েছে। অর্থাৎ 32টা আসনে ইঞ্জিনিয়ারিং যে হয়েছে তার সমস্ত ডকুমেন্টস তারা জোগাড় করে ফেলেছে। এটা তাদের আরেকটা চমক। এখন তারা এটা নিয়ে আহ, আদালতে গেছে। আদালত যদি প্রমাণ পায়, প্রমাণ যেহেতু তাদের কাছে আছে, আদালত এই প্রমাণ তার অস্বীকার করার কোনো সুযোগ নেই, যে বলতে পারবে না যে না যা হয়েছে হয়েছে। এটা কিন্তু আসলে আদালতের ভাষা নয়। আদালত প্রমাণের ভিত্তিতে যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে। সো এই 32টি আসনের রেজাল্ট নতুন করে গণনা হয়ে তারপরে যেটা হয় হবে। অর্থাৎ জামাতের এখন যে 77 বা 80 বা যে সংখ্যাটাই বলা হোক, পত্রিকাগুলো যার যার ইচ্ছা মতো কমাচ্ছে বাড়াচ্ছে, এর সাথে আরো 30টা 32টা আসন কিন্তু যোগ হয়ে যেতে পারে। এদিকে অন্যরাও কিন্তু দাবি করছেন, সর্বশেষ হয়তো সরকার যদি সুযোগ দেয়, বা মানে সুযোগ দিতে হবে যে আরো যে আসনগুলোতে এরকম পুনর্গণনার দাবি আছে, সরকার সেই পুনর্গণনার দিকে যেতে হবে, কারণ তাদের কাছে আদালতে আহ, উপস্থাপনের মতো দলিল তাদের কাছে আছে। এবং এটা যদি হয়, আর কিছু না হোক, অন্তত তাদের শপথ স্থগিত রাখা, তাদেরকে সংসদে বৈঠকে অংশ নিতে বাধা দেওয়া বা স্থগিত রাখার কাজটা এই মুহূর্তে চলবে। এইটার পাশাপাশি আরেকটা অ্যাডভান্টেজ পেতে যাচ্ছে, সেটি হচ্ছে এগুলো হচ্ছে কৌশল এবং ঠান্ডা মাথার অ্যাডভান্টেজ। কোনো বড় ধরনের আহ হাঙ্গামা না করে, জ্বালাও পোড়াও না করে, দেশের ক্ষতি না করে, দেশের মানুষের ক্ষতি না করে, ভায়োলেশন না করে তারা এই অ্যাডভান্টেজ গুলো পেতে যাচ্ছে। সেটা হচ্ছে যে ঋণ খেলাপিদের ব্যাপারে একটা সিদ্ধান্ত হবে। এবং আমি নিশ্চিত 50 থেকে 60 জন যে ঋণ খেলাপি তারা বৈধতা দিয়েছে, এবং দ্বৈত নাগরিকের যাদেরকে বৈধতা দিয়েছে, দ্বৈত নাগরিকেরা অলরেডি তারা শপথ থেকে বঞ্চিত, মানে শপথ নিতে পারছে না। এরপর ঋণ খেলাপিদের এই ব্যাপারটাকেও সেটেল করতে হবে। এই সেটেল করা ছাড়া তাদেরকে কোথাও আসলে সংসদে যেতে দেওয়ার কোনো সুযোগ নেই। এবং আদালতে এখন যতটুকু পর্যন্ত স্বচ্ছতা আছে, এই আদালতকে ব্যবহার করে ভবিষ্যতে কতটুকু আদালতকে স্বচ্ছ থাকতে দেবে দেবে না সেটা পরের ব্যাপার, কিন্তু এই মুহূর্তে আদালতকে ব্যবহার করে এমন কিছু করার সুযোগ এই সরকারের নেই। এবং এইখান থেকেও আরো 15 থেকে 20টা আসন বিএনপি হারাতে পারে। আমরা হিসাব করে দেখছি যে 40, 45 থেকে 50টা আসন বিএনপির হাতছাড়াও হয়ে যেতে পারে। এবং সেখানে হতে পারে আবার ভোট গণনা, আবার হয়তো ভোটও হইতে পারে। যেটাই হোক, বিএনপির জন্য সেটা আসলে খুব বেশি সুখকর হবে না। এবং সেটা যদি নাও হয়, তাতেও যে বিএনপির খুব বেশি লস হবে তা নয়, কারণ তাতেও তাদের মোটামুটি সংখ্যাগরিষ্ঠতা থাকবে। এবং বিএনপি হয়তো শেষ পর্যন্ত চেষ্টা করবে যে ঠিক আছে, যেহেতু আমাদের সংখ্যাগরিষ্ঠতা থাকছে, আমাদের 50টা আসন গেলেও তো আমরা 170-72 আসন থাকতেছে,
হয়তো তাদেরকে শেষ পর্যন্ত এই ধরনেরই একটা পরিস্থিতিতে আসতে হবে। তো জামাত এই তিনটা চমক বা আহ, দেখিয়ে, চমক বলে আমরা চমকই বলছি, দেখানোর পর জনগণের মনে কিন্তু আবার নতুন করে আস্থা ফিরে আসতে শুরু করেছে। এর বাইরে আমরা দেখলাম যে বিএনপির কিছু ইতিবাচক দিক মানুষের সামনে ফুটে উঠছে এই মুহূর্তে। সেটা হচ্ছে যে তাদের একাধিক সংসদ সদস্য চাঁদাবাজদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন এবং চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন। আশাউদ্দিন নিজাম, তিনি তো ২৬ জনের নাম তালিকা দিয়ে মামলা পর্যন্ত করে দিয়েছেন, নিজ দলের লোক। তার ছেলে দেখলাম একেবারে সেই ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মতো সুন্দর বক্তব্য দিয়ে চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, সন্ত্রাসী এবং দুর্নীতির বিরুদ্ধে তার অবস্থান স্পষ্ট করেছেন। এবং কেন করেছেন? মানুষ মরণশীল, একদিন তাকে মরে যেতে হবে, শুধু শুধু অন্যের সম্পদ কেন হরণ করবেন, অসাধারণ এক বক্তব্য দিয়ে তিনি এটা করেছেন। আবার আমরা টাঙ্গাইলে দেখলাম যে নির্বাচনী অফিস পুড়িয়ে দিয়েছিল জামাতের, যারা পুড়িয়ে দিয়েছিল তাদের সেই কমিটি, ওয়ার্ড কমিটি বাতিল, স্থগিত করে দিয়েছে বিএনপি, উপজেলা বিএনপি সেটি করেছে। অর্থাৎ বিএনপির লোকদের কাছ থেকেও আমরা একটি ইতিবাচক রাজনীতির ধারা লক্ষ্য করছি। হতে পারে যে এটি অনেকেই বলছেন যে এটা প্রাথমিকভাবে কনভিন্স করার, আমরা সেটা ভাবতে চাই না। আমরা যেহেতু জামাত এবং বিএনপি একত্রেই দীর্ঘ সময় আন্দোলন করেছে এবং বিএনপি অবশ্যই এখনো অনেক এমপি আছে যারা ইতিবাচক রাজনীতি করবেন, কিন্তু একই সাথে আমরা আবার দেখলাম বিএনপির ভেতরে আওয়ামী লীগের মধ্যে যেমন ইনু ছিল, ঠিক তেমনি বিএনপির মধ্যে একটা ইনু তৈরি হয়ে গেছে, হাসানুল হক ইনু, যারা অতি রাজনীতি করবে। সে বলছে সেই ইনুটা কে? সেই ইনুটা হচ্ছে গণ গণ অধিকার পরিষদের নূর, নুরুল হক নূর। সে বলছে যে জামাতের মানে জামাতকে ঠিক যেভাবে ইনু বলতো মৌলবাদী শক্তি, সেও ঠিক সেম আরেকটা শব্দ ব্যবহার করে জামাতকে বলছে যে জামাতের এই আহ, ধর। তো আমরা দেখতেছি যে বিএনপিতেও একজন অতি রাজনীতি করা হাসানুল হক ইনু ঢুকে পড়েছে। সে হচ্ছে নুরুল হক নূর, গণ অধিকার পরিষদের। সে বলছে যে আমাদের মানে ধর্মীয় মূল্যবোধের এই রাজনীতি বিদেশিরা কেউ পছন্দ করছে না, এবং জামাতের এটা উত্থান, এই উত্থানে আহ, বিদেশিরা আতঙ্কিত, এই ধরনের কিছু কথা, এই উত্থান ঠেকাতে হবে, এই টাইপের কিছু বক্তব্য তিনি দেওয়ার চেষ্টা করেছেন। এই অতি রাজনীতি কিন্তু আসলে শেষ পর্যন্ত শেখ হাসিনার জন্য কাল হয়ে গিয়েছিল। ইনু যেটা করেছিলেন তার সবকিছুই শেষ পর্যন্ত আসলে সরকারের জন্য নেগেটিভ অ্যাপ্রোচ তৈরি করেছে। তো এই নুরুল হক নূরও যদি মনে করেন যে হঠাৎ করে তিনি মানে অতি বিএনপি হয়ে যাবেন, অতি জাতীয়তাবাদী বা অতি ইসলাম বিরোধী হয়ে যাবেন, ইসলামী দলগুলোকে মৌলবাদী কিংবা ধর্মীয় গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী টাইপের কোনো তকমা দিয়ে বিশেষ ফায়দা নিতে চান, আহ, তাহলে সেটি তার জন্য আসলে বুমেরাং হবে। আর আরেকটা বিষয় বলে রাখি, সেটি হচ্ছে যে আহ, জামাতের একজন প্রার্থী ইতিমধ্যে স্পেসিফিক অভিযোগ করেছেন একটি টেলিভিশনের ব্যাপারে, বাংলা ভিশনের ব্যাপারে। সেটি হচ্ছে যে 20টি আসনের ফলাফল তখনও বাকি, সে অবস্থায় ইশরাককে জয়ী বলে প্রচার করেছে বাংলা ভিশন। আমরা জানি যে ইশরাকের বাবার টেলিভিশন এই বাংলা ভিশন, কিন্তু গণমাধ্যম তো আসলে পৈতৃক চ্যানেল হিসেবে প্রতিষ্ঠিত হয় না। তাদেরকে দেশের আইন কানুন মেনে চলতে হয়। বিশেষ করে এই ধরনের ফুলিয়ে ফাঁপিয়ে কোনো রেজাল্ট প্রকাশ করাটা কুয়ের অংশ, মিডিয়া কুয়ের অংশ, এবং ফলাফলকে প্রভাবিত করার অপরাধে অপরাধী এই চ্যানেল। এই কাজটি যুগান্তর করেছে বা যমুনা করেছে, আরো যারা যারা করেছে। এখন তাদের টাইম দেখে, এবং নির্বাচন কমিশন নিজেও এই ধরনের সংবাদ প্রচারের জন্য মিডিয়াগুলোকে সাবধান করেছিলেন যে আপনারা এই ধরনের সংবাদ প্রচার করতে পারেন না। তো এইটা যারা করেছেন এটা আসলে কু হিসেবে প্রমাণিত, এবং এই কুয়ের কারণে স্পেসিফিক এই মিডিয়ার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। এবং যদি সেটা নেওয়া হয় তাহলে বাংলাদেশের জন্য, সংবাদপত্রের জন্য একটি ঐতিহাসিক ঘটনা ঘটবে। কারণ সংবাদপত্র মানেই যে লাগামহীন হয়ে যাওয়া নয়, সংবাদপত্রের দায়িত্বশীল আচরণ কেমন হওয়া উচিত সেই ব্যাপারে তারা একটা লেসন পাবে। যে আপনার তখনও 20টি আসনের ফলাফল, 20টি কেন্দ্রের ফলাফল বাকি থাকতে আপনি কিভাবে একজন প্রার্থীকে আপনার মালিকানা সূত্রে বা আপনার চ্যানেলের মালিক বলে আপনি ঘোষণা করেন। এটি সম্পূর্ণ রাষ্ট্রের মানে রাষ্ট্রের সার্বভৌমত্বের লঙ্ঘন। একটি রাষ্ট্রের বিরুদ্ধে আপনি একটা কু ঘোষণা করলেন, আপনি নিজের মতামতকে
আহ, মানে রায়কে মানুষের সামনে প্রচার করে দিলেন। এটা আপনার কোনো মিডিয়া এটা করতে পারে না এবং এটা অপরাধ। তো এই ব্যাপারটাকেও আমরা দেখলাম যে আহ, জামাতের একজন সংসদ সদস্য প্রার্থী এই বিষয়টি স্পেসিফিক তুলে ধরেছেন এবং টাইম কোড অনুযায়ী তিনি বলেছেন যে রেজাল্ট হয়েছে এতটায়, আর তারা এতটা থেকে টেলিভিশনে এত ঘন্টা আগে থেকে টেলিভিশনে এই প্রচারণা শুরু করেছে। এগুলোর ডকুমেন্টস যখন আদালতে যাবে এই টেলিভিশনগুলো কিন্তু বিপদে পড়ে যাবে। অতএব এই মুহূর্তে আমরা যে রাজনীতি দেখছি আহ, মোটামুটি ঠান্ডা এবং এক ধরনের সম্প্রীতির রাজনীতি আমরা লক্ষ্য করছি। কারণ আমরা দেখলাম যে বিএনপির একাধিক এমপি চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছেন। জামাতের এমপি আমির হামজা চাঁদাবাজির বিরুদ্ধে রাস্তায় নেমে পড়েছেন। কোনো অটোকে আর ওখানে চাঁদাবাজি মানে চাঁদা দিতে হচ্ছে না, এরকম একটি পরিবেশ আমরা দেখেছি। আরো অনেক জায়গায় চাঁদাবাজি মোটামুটি বন্ধ হয়ে যাওয়ার পথে। এইটাকে যদি আমরা সাস্টেইন করতে চাই তাহলে আমরা একটা ইতিবাচক ধারা রাজনীতি দেখতে পাবো। এবং যারা সন্ত্রাসী কার্যকলাপ করেছে অলরেডি হাঙ্গামাগুলো বন্ধ হয়ে গেছে। তারেক রহমানের সঙ্গে ডাক্তার শফিকের সাক্ষাৎ হওয়া, নাহিদের সাক্ষাৎ হওয়া বাংলাদেশের মানুষকে একটি ইতিবাচক মেসেজ দিয়েছে যে রাজনীতি আর একে অপরের সঙ্গে মারামারি কাটাকাটি করে হবে না। রাজনীতিকে সহনশীলতার পর্যায়ে আনতে হবে, সম্প্রীতির পর্যায়ে নিয়ে আসতে হবে, সবাই মিলে বাংলাদেশটাকে গড়তে হবে। বেশ দীর্ঘ সময় নিয়ে এই দুজনের সঙ্গে তারেক রহমান মিটিং করেছেন। এখানে জামাতের আরো অনেক নেতা ছিল, এনসিপির আরো অনেক নেতা ছিল, তাদের সঙ্গেও বিএনপির এই ধরনের আলাপ আলোচনা হয়েছে বলে দেশবাসী এক ধরনের ইতিবাচক বার্তা পেয়েছে। এবং আমরা তার পর দেখলাম যে হাঙ্গামাগুলো কমে গেছে। কিন্তু এখনো যারা হাঙ্গামা করতে চায় বা এদেরকে ইন্ট্রুডার হিসেবে অন্য দলের পুশিং সেল হিসেবে আখ্যায়িত করে বা গণ্য করে এদের বিরুদ্ধে কিন্তু যথাযথ আইনি প্রক্রিয়ায় ব্যবস্থা নেওয়া হবে। অতএব সকলকে সতর্ক থাকার এবং উস্কানিমূলক কথা বলা, উস্কানিমূলক আচরণ করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।